ইভ্যালির সিইও রাসেল স্ত্রী সহ গ্রেপ্তারের পর র্যাব সদর দপ্তরে অর্থ আত্মসাতের মামলার পর বাসায় অভিযান। এহসান গ্রুপের প্রতারণায় নিঃস্ব অনেক পরিবার টাকা ফিরিয়ে দিতে না। স্বাগত ডিবেটের সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হলেন ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার গুলশান থানায় হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের 5/5 স্যার সৈয়দ রোডের নিলয় অ্যাপার্টমেন্টে অভিযান চালায় র্যাব। সে ভবনের 6 তলায় ভাড়া থাকেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্ত্রী শামীমা নাসরিন। আমি তো বেটেছিলাম, আমার অমুক পরিচয় দিছে, আমি ইন্টারকম করতে চাইছি, কয়েকবার আমি অমুক যাবো, আমার কথা আছে, বাসায় আছে। আমি কি বাসায় আছে কিনা দেখি, যে আমাদের সাথে কথা হয়েছে, বাসায় আছে, এই চলে গেছে। তারা তো সব কিছুই আগে জানিয়ে শুনে। তাদের ফ্ল্যাটে 1.25 ঘন্টা ধরে চলে অভিযান। পরে গুলশান থানার প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাসেল ও নাসরিনকে নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। ইভ্যালির যে সিইও রাসেল সাহেব এবং যে চেয়ারম্যান শামীমা নাসরিন, তারা যে বাসায় থাকেন মোহাম্মদপুরে, সেখানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা পরবর্তী তাদেরকে আনুমানিক বিকাল 5:30টার দিকে তাদেরকে আমরা আটক করে র্যাব সদর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। এ সময় রাসেলের গ্রেপ্তারের খবরে বাসার সামনে ভিড় করেন ইভ্যালির গ্রাহকরা। এ সময় পাওনা টাকা ফেরত চান অনেকে। 80,000 মনে হয় ইভ্যালিতে গ্রাহক আছে। এর মাঝে অনেকের 500 টাকার অর্ডারও আছে, 100 টাকার অর্ডারও আছে, 2 লাখ টাকার অর্ডারও আছে, এভাবে অনেকে 50 লাখ টাকারও আছে। গ্রেপ্তার না করলে আমরা অনিশ্চিতের মধ্যে ছিলাম, সাথে কোনো যোগাযোগ তাকে ধরতে পারি নাই। তারা অফিসে গিয়ে তাকে পাইনি, তার সমস্ত এমপ্লয়ি চলে গেছে, কেউ ফোন ধরে না। আমরা এমনি অনিশ্চিতের মধ্যে ছিলাম। গ্রেপ্তার করে আর ভালো হয়েছে, এখন একটা ব্যবস্থা হবে। সরকার যদি ব্যবস্থা করে তাহলে আমাদের জন্য আমরা সন্তুষ্ট। সেখানে আসেন ইভ্যালির অনেক মার্চেন্টও। রাসেলের মুক্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। আমরা রাসেল ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই এবং রাসেল ভাইকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। টাকা কিন্তু গেটের মধ্যেই আছে, তাহলে টাকা মেরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু সুযোগ নাই গ্রাহকের টাকা মেরে যাওয়ার, তাকে সুযোগ দেওয়া হোক। বুধবার রাতে রাসেল ও নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলার আবেদন করেন এক গ্রাহক। বৃহস্পতিবার মামলাটি পুলিশ গ্রহণ করলে অভিযানে যায় র্যাব। এছাড়া সিরাজগঞ্জেও তার বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে মামলা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এহসান গ্রুপে বিনিয়োগ করে নিঃস্ব অনেকে শেষ সম্বলটুকু হারিয়ে ঘুরছেন পথে পথে। গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন বহু মাঠকর্মী। প্রতারণা অভিযোগে গ্রেপ্তারের পর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগিব আহসান ও তার 3 ভাই এখন রিমান্ডে। এহসান গ্রুপে বিনিয়োগ করে নিঃস্ব পিরোজপুর সদর উপজেলার শিকারপুরের শাহিদা খানম। 2016 থেকে কয়েক ধাপে এহসান গ্রুপ অ্যান্ড বিল্ডার্সে জমা রাখেন 21 লাখের বেশি টাকা। আমার কাগজগুলো একটু দেখিয়ে যাবা, তাইলে তোমাদের আরেকটু সুবিধা হইতো। প্রথমে 2 বছর লেনদেন নিয়মিত হলেও 2018 সাল থেকে শুরু হয় অনিয়ম। কলেজ পড়ুয়া 2 মেয়ের পড়াশোনা ও সংসার চলত এই বিনিয়োগ থেকে। আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে এখন অনিশ্চয়তায় পরিবারটি। আমার কোনো পথ নাই, কোনো উপায় নাই। এখন মেয়েদের কলেজ করছি, স্কুল করছি, কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো? আমি আমার সংসারে একেবারে অচল। সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এহসান গ্রুপের মাঠ কর্মী আবুল খায়ের সংগ্রহ করেছিলেন 96 কোটি টাকা। আমানতের টাকা ফিরিয়ে দিতে না পেরে তার মতো কয়েকশো মাঠ কর্মী এখন এলাকা ছাড়া। সদস্যরা বিভিন্ন রকমের আমার পথে ঘাটে বিভিন্ন মারার হুমকি, কুফের হুমকি, বিভিন্ন আমি দেশ ছাড়া হয়ে গেছে। এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগিব আহসান ও তার 3 ভাইয়ের নামে পিরোজপুরে এ পর্যন্ত টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা হয়েছে 5টি। গ্রেপ্তারের পর তারা এখন রিমান্ডে। তদন্তের মাধ্যমে নিয়ে আসতে সক্ষম হলো এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা অভিযোগগুলো দায়ের করেছেন এবং অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত আছে, আশা করি তারা তাদের সেই সুবিচার সেটি তারা পাবে।
এহসান গ্রুপের বিরুদ্ধে 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে ঐতিহ্যবাহী পরীর পাহাড়ের স্থাপনা নিয়ে মুখোমুখি অবস্থানে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতি। 300-র বেশি স্থাপনাকে ঝুঁকিপূর্ণ বলছে প্রশাসন, যেখানে রয়েছে আইনজীবীদের 4টি ভবন। এখন সেগুলোর অপসারণ চায় প্রশাসন। নিয়ম মেনে আইনজীবীদের ভবনগুলো বানানো হয়েছে বলে দাবি আইনজীবী সমিতির। ব্রিটিশ আমলে আদালত হিসেবে ব্যবহার হতো পরীর পাহাড়ের 130 বছরের পুরনো এই ভবনটি। বর্তমানে এটি ব্যবহার করছে জেলা ও বিভাগীয় প্রশাসন। এর আশেপাশে কয়েকটি ভবনে চলে আদালতের কাজ, যাকে কেন্দ্র করে নতুন 4টি ভবন তৈরি করেছে আইনজীবী সমিতি। প্রশাসন ও আদালতকে ঘিরে রয়েছে ছোট বড় 300-র বেশি অন্যান্য স্থাপনা। সম্প্রতি পরীর পাহাড়ের বেশিরভাগ স্থাপনাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে সেগুলোর অপসারণ চাইছে জেলা প্রশাসন। এই পাহাড়ের উপরিভাগে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সে সকল অবৈধ স্থাপনাকে আমরা উচ্ছেদ করার বা এই সমস্ত অবৈধ স্থাপনাকে আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এটি আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী খুব দ্রুতই বাস্তবায়ন করব। যদিও আইনজীবী সমিতি বলছে মালিকানা ও যথাযথ অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করা হয়েছে। যে তথ্যগুলো এখানে উঠে এসেছে তা সম্পূর্ণ অসত্য একটা তথ্য। ডিসি সাহেব যে ইন্টেনশনালি উদ্দেশ্যমূলকভাবে যে কর্মকাণ্ডগুলো করছে তার প্রতিফলন ওখানে ঘটিয়েছে। নগরীর পুরনো এই পাহাড় ঘিরে নতুন কোনো ভবন নির্মাণ যৌক্তিক নয়, মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। অপরিকল্পিতভাবে যে অবকাঠামো গড়ে উঠেছে সেই সরিয়ে ফেলা উচিত। দপ্তরগুলো তো তার নিজস্ব দপ্তর, এটা কোর্ট বিল্ডিংয়ে হতে হবে এমন কোনো কথা নেই। বিশেষ করে কোর্ট বিল্ডিংয়ে রাতের বেলা তো মানুষ তেমন যায় না। এটি জনপদেই তারা নিজস্ব ভবনও হইতে পারে আইনজীবী সমিতির, অথবা ব্যক্তিগত বা উদ্যোগে ভাড়া নিতে পারে। এদিকে পরীর পাহাড়কে পুরাকীর্তি হিসেবে অন্তর্ভুক্ত করা যায় কিনা এবং এর পরিবেশগত দিক খতিয়ে দেখতে কাজ শুরু করেছে সংস্কৃতি ও পরিবেশ মন্ত্রণালয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুরকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও ধরে বিচার করা হবে। সংসদ অধিবেশনে বৃহস্পতিবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত 300 ঘরের প্রতিটি তদন্ত দুর্নীতি দমন কমিশনকে করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের আলোচনা শেষে সমাপনী বক্তব্যে নানা বিষয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। প্রায় 1 ঘন্টার বক্তব্যের বেশিরভাগ অংশই ছিল বিরোধী দলের সংসদ সদস্যদের নানা সমালোচনার জবাব। বাংলাদেশের মানুষের জীবনে একটা পরিবর্তন। প্রধানমন্ত্রী জানান, ত্রুটিমুক্ত রাখতে আগামীতে আশ্রয়ণের প্রকল্পগুলোকে আরও মজবুত করে গড়ে তোলা হবে। ইটের গাঁথনি পিলার সেটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এটা তো দুর্নীতির জন্য হয়নি, এটা কারা করলো? তবে হ্যাঁ, কারা করছে তদন্ত হচ্ছে, এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, যে কয়টা ঘর, এই যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী করোনা গণটিকা কর্মসূচির অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানান। 24 কোটি টিকা আমরা ক্রয় করব, ইতিমধ্যেই আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি, কাজে এটার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমাদের দেশে যাতে ভ্যাকসিন তৈরি হয়, সব ধরনের কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে তার মরদেহ আছে কিনা সে বিষয়ে আলোচনার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, কফিনে জিয়ার মরদেহ ছিল না, এটি ছিল জেনারেল এরশাদের একটি কৌশল। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি, সাজিয়ে গুজিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হলো। তখন এই পার্লামেন্টে বারবার প্রশ্ন এসেছে যে যদি লাশ পাওয়া যায় তাহলে লাশের ছবি থাকবে না কেন? ইভেন জেনারেল এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করতো, ভাই আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আপনি আমাকে বলছে বোন লাশ বাবু কোথায়? প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রহসনের হানা ভোট করেছিল, জাতির পিতার খুনিদের দায়মুক্তি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, তাদের মুখে শুনতে হয় গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের কথা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সকালে দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী। 2 সপ্তাহের সফরে জাতিসংঘের মহাসচিব সহ নানা দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে হবে তার দ্বিপাক্ষিক বৈঠক। যোগ দেবেন উচ্চ পর্যায়ের একটি জলবায়ু বৈঠকে। সাধারণ পরিষদের ভাষণ 24 সেপ্টেম্বর।
2020 সালে করোনা প্রাদুর্ভাব শুরুর পর প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে 2 দিনের যাত্রাবিরতির পর নিউ ইয়র্ক পৌঁছাবেন 19 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবার বেশিরভাগ অনুষ্ঠানেই ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা। শুধু জলবায়ু নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন সশরীরে। নানা দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও হবে দ্বিপাক্ষিক বৈঠক। অন্যবারের মতো এবারও মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে একটা প্রেস কনফারেন্স দেবেন, তবে এবারে ভার্চুয়ালি। অন্যবারের মতো এবারও তিনি একটা কমিউনিটি মিটিং অ্যাটেন্ড করবেন, তবে ভার্চুয়ালি। আর সশরীরে অনেকগুলো ইভেন্টে যাবেন। এছাড়া রোহিঙ্গা প্রশ্নে হতে যাওয়া সাইডলাইন ইভেন্টে যোগ দিতে আগ্রহী বেশ কয়েকটি দেশ। মিয়ানমারে নতুন সরকার স্থিতিশীল হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও আলোচনা শুরু হবে বলেও জানান মন্ত্রী। আমাদের যে রোহিঙ্গার উপরে যে সাইড ইভেন্ট আমরা করব, সেইখানে মোটামুটিভাবে অনেকগুলো দেশ তারা সেইখানে স্বেচ্ছায় আমাদের সাথে সাইড ইভেন্টে যোগ দিবে। স্টেবিলাইজ হওয়ার চেষ্টা করছে। যখন এটা স্টেবিলাইজ হবে তখন তারা এই আলোচনা আবার শুরু করবে। আফগানিস্তান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশটির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনই স্বীকৃতি দেয়া না হলেও আফগানিস্তান পুনর্গঠনে জাতিসংঘের সঙ্গে কাজ করবে ঢাকা। পর্যবেক্ষণে রেখেছি, দেখি কি অবস্থা হয়, তো সেই প্রেক্ষিতেই আমরা কি করব, ডিসিশন নেব। আফগানিস্তানের যে দুর্যোগ দূর করার জন্য যে সাহায্য চেয়েছে, সেইখানে আমরা সাহায্য দেব বলে, জাতিসংঘের মাধ্যমে সাহায্য দিব বলে আমরা অঙ্গীকার করি। প্রধানমন্ত্রীর এবারের সফরে 70 থেকে 80 জন সফর সঙ্গী, এর বড় অংশই ব্যবসায়ী প্রতিনিধি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির 3 দিনের বৈঠক শেষ। আগামীতে নানা দল এবং পেশাজীবীদের সঙ্গেও আলোচনায় বসতে চান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম ধাপের ধারাবাহিক বৈঠকে ফলপ্রসূ বলেও জানিয়েছেন তিনি। প্রথম ধাপের ধারাবাহিক বৈঠকের শেষ দিন চেয়ারপারসনের গুলশান অফিসে ছাত্রদল, যুবদল সহ 9 অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় করে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। এতে অংশ নেয়া 92 নেতার মধ্যে মতামত তুলে ধরেন 30 জন। প্রায় 5 ঘন্টা ধরে চলা বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, রাজনীতি, নির্বাচন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন নেতারা। বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা, করণীয় এবং সামগ্রিক যে পরিস্থিতি, সেই সম্পর্কে তারা কথা বলেছেন। প্রথম পর্যায়ের যে আমাদের আপনার 3টি সভা হলো, এটা আজকে শেষ। বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নির্ধারণে দরকারি পেশাজীবীদের সঙ্গে এমন বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছেন মির্জা ফখরুল। কার্যনির্বাহী পরিষদের সদস্য বাকি রয়েছেন, তাদেরকে নিয়ে এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারিকেও আমাদের মিটিং করার কথা আছে। পেশাজীবীদের সঙ্গে আমাদের কিছু আলোচনা করার কথা আছে, যেটি আমরা দেখি যদি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয় তাহলে সেই সভাগুলো আমরা অনুষ্ঠান করব। মঙ্গলবার বৈঠকের প্রথম দিন রাজনীতি, নির্বাচন ও সংগঠন নিয়ে মতামত দেন দলের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। দ্বিতীয় দিন যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকদের মূল্যায়ন শুনেছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার ছোট ভাইয়ের একটি আবেদন আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর বিষয়ে মতামত দেয় আইন মন্ত্রণালয়। সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে, তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছরের মার্চে কারাগার থেকে মুক্তির পর গুলশানের বাসভবন ফিরোজাতে আছেন খালেদা জিয়া। সেপ্টেম্বরের 24 তারিখ দণ্ড স্থগিতের চলমান সময় শেষ হবে। খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটা আবেদন নিয়ে আসছিলেন। আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমি তো বিদেশে ছিলাম, আপনারা জানেন, আমি এখনই ফিরছি। এইটা আইন মন্ত্রণালয় থেকে মানে যে অভিমত দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে 5 অক্টোবর, তবে 1 অক্টোবর থেকে খোলার দাবি শিক্ষার্থীদের। জবাবে প্রশাসন বলছে ডিনস কমিটির সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই। এদিকে ক্লাস শুরু করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা দেওয়া শুরুর তোড়জোড় চলছে। 17 মাস পর 5 অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে শুধু চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরাই উঠতে পারবেন হলে। সেক্ষেত্রে তাদের নিতে হবে করোনা টিকার অন্তত 1 ডোজ। তবে শিক্ষার্থীদের দাবি, সব শিক্ষাবর্ষের পরীক্ষা চলছে, তাই হল সবার জন্যই খুলতে হবে। আর 5 অক্টোবরের পরিবর্তে হল খোলার তাগিদ দিচ্ছেন 1 অক্টোবর থেকে। যারা তৃতীয় বর্ষ আছে, প্রথম বর্ষ আছে, এদের জন্য তো আদৌ কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। কারণ বাড়িওয়ালারা কিন্তু এটা বোঝে না যে ঠিক আছে তুমি 5 তারিখ পর্যন্ত থেকে যাও, তোমার কোনো ভাড়া দিতে হবে, এরকমটা কিন্তু না। আপনি 5 দিন থাকলে 5 দিনে আপনাকে পুরো মাসের ভাড়া দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে 5 তারিখে হল খোলার সিদ্ধান্ত ডিনস কমিটির, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই যেন শতভাগ যেন টিকা কার্যক্রমের আওতায় আসে, সকল শিক্ষার্থী যাতে টিকা পেতে পারে। বিভাগীয় সেমিনার ও গ্রন্থাগার খুলে দেয়া হচ্ছে 26 সেপ্টেম্বর থেকে। এদিকে শিক্ষকেরা বলছেন সশরীরে ক্লাস নিতে তারা প্রস্তুত আছেন। আমরা শুক্রবার শনিবার দিন আমরা ক্লাসটা নিতে পারি, তাতে আমরা ক্ষতি অনেক দূর পুষিয়ে নিতে পারবো বলে আমরা মনে করি। 4 মাসে নিয়ে আসতেছি 6 মাসের কোর্সটিকে, আর আমরা যে 1 বছরের যে কোর্স সেটাকে আমরা 8 মাসে নিয়ে আসতেছি। শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। এরই মধ্যে সেখানে কাজ শুরু করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। একটা ভ্যাকসিন সেন্টার করতে হলে কিছু বেসিক নিড আছে, ফ্যাসিলিটিস কিছু তৈরি করতে হয়, রুম লাগে আপনারা জানেন, ভ্যাকসিন দেওয়ার জন্য, ভ্যাকসিন পরে বসার জন্য, রিঅ্যাকশনাল চিকিৎসা করার জন্য। আমরা এখানে দেখে গিয়েছি আজকে, মোটামুটি আমরা সন্তুষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন পুরোদমে চলছে ধোয়া মোছার কাজ। হলে উঠতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগতদের থাকার অভিযোগ দীর্ঘদিনের। মাঝে মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন হুঁশিয়ারি দিলেও কার্যত কোনো ব্যবস্থা নিতেই দেখা যায় না। সংশ্লিষ্টরা বলছেন এবার দেখার বিষয় এটি নিয়ন্ত্রণে কতটুকু শক্ত পদক্ষেপ নিতে পারে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমে নদীতে ইলিশের খরা। এদিকে 15 দিন পর নিষিদ্ধ হচ্ছে মা ইলিশ শিকার, অথচ এখনও আশানুরূপ মাছ আসছে না বাজারে। তবে বড় আকারে সমুদ্রের ইলিশ মিলছে রাজধানীর বাজারে, দামও বেশ চড়া। ইলিশ গবেষণা কেন্দ্র বলছে নদীর মোহনায় মাছ শিকার বেশি হচ্ছে, সেই সঙ্গে নাব্যতা সংকট ও দূষণে নদীতে এবারে ইলিশ আসছে কম। রাজধানীর কারওয়ান বাজারে প্রায় 2 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 2600 টাকা। বিক্রেতারা বলছেন বড় আকারে এই ইলিশ ধরা পড়ছে সাগরে, আর ঢাকায় আসছে বরিশাল থেকে। বর্তমানে বাজারে 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশের যোগান বেশি, তবে গত বছরের তুলনায় এবার মেঘনায় ইলিশ তেমন ধরা পড়ছে না, তাই নদীর ইলিশ কম। অনেকে বলে পদ্মা ইলিশ পাবে কোথায়? বরিশাল ডিস্ট্রিক্টে যদি ইলিশটা হয় ঢাকা আসে না। যদি ঠিক আছে ওই বরিশাল এলাকা পদ্মা আর এই মায়ানমার এলাকা পদ্মা, কিন্তু কাস্টমার ধোকা দেয়। গত বছরের থেকে এবছর একটু কম, তবে মাছের দামটা একটু গত বছর থেকে বেশি। মাছ তো এখন আস্তে আস্তে কমতেছে। এই তো অভিধানের কারণে ইনশাআল্লাহ মাছ বড় হইতে আছে আল্লাহর রহমত। এটা মাছগুলো কোথা থেকে? এটা চাঁদপুর আছে, বরিশাল আছে, আপনি এই জায়গার মাছটা একটু বেশি। ইলিশ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন মৌসুমে ডিম ছাড়তে সেপ্টেম্বরে সমুদ্র থেকে নদীর মোহনায় প্রবেশ করে মা ইলিশ, কিন্তু এই পথে আগের তুলনায় বেড়েছে জালের সংখ্যা, তাই সমুদ্র থেকে মিঠা পানিতে আসতে বাধা পাচ্ছে মাছ। সেই সঙ্গে মেঘনা ও পদ্মা অববাহিকায় নাব্যতা ঘাটতি ও দূষণে কমছে নদীর ইলিশ। প্রধান নদ নদীতে তারা খুব কম আসছে, এখনো কম আসছে, যেটা অবশ্যই একটু শঙ্কার বিষয় আছে, যেখানে তীব্র নাব্যতা সংকট এবং ক্ষেত্র বিশেষে দূষণ কাজ করছে, এবং কিছু বৈধ অবৈধ জালও এত পরিমাণে এই মোহনা তাদের চলাচলের পথের এই অঞ্চলে থাকে, যে জন্য তারা অনেকখানি বাধাগ্রস্ত হয়। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 6.25 লাখ মেট্রিক টন, এর মধ্যে ধরা পড়েছে প্রায় 5 লাখ মেট্রিক টন। মা ইলিশ রক্ষায় আসছে আশ্বিনের মাঝামাঝি থেকে মধ্য কার্তিক পর্যন্ত বন্ধ থাকবে মাছ শিকার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, জেলেদের জালে আসলে ইলিশ কেমন ধরা পড়ছে এবং সেক্ষেত্রে জেলেরা কি বলছেন?
আসলে যদিও এই এখন ভরা মৌসুম ইলিশের, কিন্তু যে পরিমাণ মাছ পাওয়ার কথা, কিন্তু লক্ষ্মীপুরের যে রামগতি আলোচনটা থেকে চাঁদপুরের যে 60 নং এলাকা রয়েছে, অর্থাৎ যে 100 কিলোমিটার এলাকা রয়েছে, 100 কিলোমিটার এলাকা কিন্তু এই মৌসুমে কিন্তু যে ধরনের মাছ পাওয়ার কথা আমরা আসলে সেই ধরনের মাছ পাচ্ছেন, এমনটি বলছেন যারা জেলে রয়েছেন বা এই মৎস্য আড়তদাররা রয়েছেন এবং এই খাতে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যদি আমরা বলি যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু মাছের যে চাহিদা একটু বাড়ছে, পাশাপাশি মাছের যে জেলেদের জালও ধরা পড়ছে মোটামুটি আগের চেয়ে তুলনামূলক মানে একটু বেশি, কিন্তু যে পরিমাণ ধরার কথা সেই পরিমাণ ধরা হচ্ছে না। কিন্তু মাছের সাইজ অনুযায়ী যদি বলি, প্রতি কেজি মাছ 1 কেজি ওজনের মাছ কিন্তু এখন যেটা আজকে আমরা দেখতে পেয়েছি এবং আমি যেখানে রয়েছি যে মজু চৌধুরী ঘাট, এই ঘাটে যে আমরা দেখতে পেয়েছি যে 1 কেজি ওজনের মাছ 1000 থেকে 1100 টাকা, এর বাইরে কিন্তু 1.5 থেকে 2 কেজি ওজনের মাছ কিন্তু 1400 থেকে 1500 টাকা, এর নিচে 1 কেজি নিচে মাছ কিন্তু 700 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু আমরা সকাল থেকে আমি কয়েকটি ঘাটে গিয়েছি এবং দেখেছি প্রতিটি ঘাটে কিন্তু মাছের যে সরবরাহ কিন্তু গত সপ্তাহের তুলনায় বাড়ছে। কিন্তু আমরা এই বিষয়ে কথা বলেছি এখানকার যে জেলেদের সাথে, তারা যেটি বলেছেন আসলে যে পরিমাণ মাছ পাওয়ার কথা মাছ না পাওয়া তারা কিন্তু অলস সময় কাটাচ্ছেন। পাশাপাশি যে একটি নৌকায় 10-15 জন 16 বা 20 জনের মতো লোক থাকে, জেলে থাকে, কিন্তু যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে, অর্থাৎ তেলের যে ইঞ্জিন চালিত যে তেলের খরচ বলা হচ্ছে এইখানকার জেলেরা, এই মৎস্য যে আড়তদার রয়েছেন বা মৎস্য যে ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন যে প্রতি বছর এই সময় তারা অপেক্ষা করেন এবং এই সময় তাদের অপেক্ষা ছিল এবং তারা ধাদন যে অনেকের কাছে অনেক টাকা দিয়েছেন মাছের আশা এবং লাভের আশা, সেটি কিন্তু মানে তারা পাচ্ছেন না। পাশাপাশি যে জেলা মৎস্য কর্মকর্তা যে বেলাল হোসেনের সাথে আমার কিছু কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন মাছ যে পরিমাণ ধরা হচ্ছে এবং গত বছরের চেয়ে কম, কিন্তু মাছের চাহিদা মানে আকার অনেক বড় এবং 2 কেজি, 2.5 কেজি এবং 1.5 কেজি, 1 কেজি ওজনের মাছ কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিন পরে কিন্তু মাছের যে ইলিশ রক্ষার যে সংরক্ষণ সেটি কিন্তু অভিযান শুরু হবে, সেই প্রস্তুতি নিচ্ছে জেলা মৎস্য কর্মকর্তারা। তো আসলে যে মাছের যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু মাছের আমরা একটু যে মানে ধরা পড়ছে একটু বেশি এবং দামও কিন্তু নাগালের বাইরে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্বাস হোসেন। মাদারীপুরের সম্পত্তি লিখে না দেয়ায় বাবাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছে স্ত্রী সন্তানেরা। হাত পা বেঁধে হাসপাতালে পাঠানোর একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনা এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। এই আহাজারি ষাটোর্ধ্ব খলিল মিয়ার। শেষ বয়সে হাত পা বেঁধে বাবাকে এভাবেই মানসিক হাসপাতালে পাঠাচ্ছেন স্ত্রী সন্তানেরা। মাদারীপুরের রাজৈরের বোলপুরের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। খলিল মিয়ার স্বজনরা জানান 8 বিঘা সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে চাচ্ছিলেন খলিলের স্ত্রী হায়াতুন্নেসা ও তার 4 ছেলে মেয়ে, কিন্তু তা দিতে অস্বীকৃতি জানান খলিল মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী সন্তানরা হাত পা বেঁধে খলিল মিয়াকে নিয়ে যান পাবনার মানসিক হাসপাতালে। এই অত্যাচার হইতেছে কয়দিন ধরে গইতে আছে, কিন্তু আমরা থামাইছি। ভালো লোক ছিল, ঠিক আছে, বাড়িতে আমরা শুনি তার ছেলে মেয়ে বউ তার পাগলা কাজে হয়েছে পাবনা। 9 বছর আগে মালয়েশিয়ায় ছিলেন খলিল মিয়া, পরে হজ করে দেশে ফেরেন তিনি। প্রতিবেশীরা বলছেন খলিলকে কখনো মানসিক ভারসাম্যহীন মনে হয়নি তাদের। আমার বাসুর আমরা চাই আর সবাই ছেলের সন্তান যেন এরকম কাম না করে, এইভাবে বিচারটা আপনারা করবেন। সে খুব ভালো লোক, অসুস্থ না সুস্থ লোক, আমরা খলিলের জীবিত জায়গা চাই। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন খলিল মিয়ার স্ত্রী ও সন্তানেরা। তাদের দাবি চিকিৎসার জন্যই এমন কাজ করেছেন তারা। সে বিষ খাচ্ছিল, রুমের ভিতর বিষ খাচ্ছিল। আপনার বাবা যদি বিষ খায় সেখানে আপনি কি করবেন? মার্ডার আসামি তো আপনি পড়বেন, আর একজন পড়বে? বিষ খেলে পড়বেন কিনা বলেন? অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। একজন অসুস্থ মানুষ তার পরিবারের লোকজন পাঠাবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু জোর করে পাঠিয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। ঘটনাটি অমানবিক উল্লেখ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের জন্য RT-PCR ল্যাব স্থাপনের জায়গা চূড়ান্ত করা হচ্ছে। সেই সঙ্গে টেস্টের কারণে অন্য যাত্রীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তাও দেখা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতেও কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সকালে এসব কথা জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান মফিদুর রহমান। অন্য দেশে ঢুকতে করোনা টেস্টের বাধ্যবাধকতা থাকায় প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিদেশগামী যাত্রীদের। এ অবস্থায় বিমানবন্দরে ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্টেই একটা ওই টেস্টিং ফ্যাসিলিটিস করা, অন্যান্য দেশে যেরকম আছে কুইক টেস্ট যেটাকে বলে, যাতে ফ্লাই করার 4 ঘন্টার মধ্যে ওনারাই করতে পারে। দরপত্র আহ্বানের মাধ্যমে বুধবার 7টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে এসব প্রতিষ্ঠানের করোনা পরীক্ষা ল্যাব স্থাপনের সক্ষমতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। টেস্ট করে রেজাল্ট নিয়ে তারা সময় মতো প্লেনটা ধরতে পারবে কিনা, এই জিনিসটা সমন্বয়টাকে তাদেরকে আলোচনায় আসছে কিনা, তারা কি এটা এই যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবে কিনা। তারপরে যেখানে সেফটি লেভেল আছে, কারণ বিমানবন্দরে আমার অনেক লোকজনের আগমন হবে, এখানে যে তারা ল্যাবরেটরিটা সেট করবে এটা নিরাপদ কিনা। RT-PCR ল্যাব স্থাপনে যে 7টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের 2টির বিরুদ্ধে গেল জুনে করোনা সনদ জালিয়াতির অভিযোগ ওঠে। সে সময় তাদের করোনা পরীক্ষা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে শর্ত সাপেক্ষে আবারও অনুমতি দেওয়া হয়। এই যে প্রসিডিউরগুলো করবে, এইটা যেই দেশে যাচ্ছে ওই দেশ কি এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ আমাদের ওই দেশের রাষ্ট্রদূত এবং আমাদের দেশে যে নিযুক্ত ওই দেশের রাষ্ট্রদূত দুইজনেই একই কথা বলেছে যে এটা ওই দেশে যেতে হলে ওই দেশের যে সিস্টেম আছে তারা এটাকে অনুমোদন দিতে হবে। এদিকে বিমানবন্দরে করোনা টেস্টের জন্য প্রতিষ্ঠানগুলো এক এক ধরনের মূল্য নির্ধারণ করেছে, যা স্বাভাবিক নয় বলছেন বিদেশগামীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন কমিশন গঠনে গত 50 বছরেও আইন হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সব সরকারই নিজেদের ইচ্ছে মতো নির্বাচন কমিশন গঠন করতে আইন করেনি। তবে আইনমন্ত্রী বলছেন আইন করার চিন্তা ভাবনা করছে সরকার। তবে আগামী কমিশন গঠনের আগে আইন হওয়ার সম্ভাবনা কম। আর মাত্র 5 মাস পর বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। আগামী 15 ফেব্রুয়ারি বিদায় নেবেন বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা। ফলে পরবর্তী জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে কারা থাকবেন, কমিশন কিভাবে গঠন হবে তা নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। বিগত সময়ের মতো এবারেও সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের সম্ভাবনাই বেশি। কমিশন গঠন প্রক্রিয়া, কমিশনারদের যোগ্যতার সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। মহামান্য রাষ্ট্রপতি যখন করেছিলেন এটাকে একটা পন্থা হিসাবে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। এই আইন করার ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করছি, কিন্তু এই কোভিড সিচুয়েশনের কারণে আমরা হয়তো এই নির্বাচন কমিশনেই এই আইনটা করতে পারবো এরকম সম্ভাবনা আমি দেখছি না। সর্বশেষ 2টি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। 2টি কমিশন নিয়েই রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। বিশেষজ্ঞরা বলছে আইন না থাকাতেই বিতর্ক থামছে না। সার্চ কমিটি এটা লোক দেখানো একটা প্রক্রিয়া, কারণ এই সামনের সার্চ কমিটিতে কে হবে আমরা তো কেউ জানি না, কারণ আইন নাই। মূল কথা হলো আইন হলে সরকারের এই খেয়াল খুশি মতো নির্বাচন কমিশন গঠন করা, নিজের পছন্দের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করার জায়গাটা অনেকটা সীমিত হয়ে যাবে। এই জন্যই আমাদের গত 50 বছর ধরে কোন সরকারই এটা করছে না। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর গঠিত ATM শামসুল হুদা নেতৃত্বাধীন কমিশন নির্বাচন কমিশন গঠনে আইনের একটি খসড়া তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। 2011 সালের দিকে বোধহয় এটা করা হয়েছিল এবং আমরা কমিশন ছাড়ার আগে এটা সরকারের কাছে দেওয়া হয়েছিল আইন মন্ত্রণালয়। তারপরের থেকে এটা সম্বন্ধে আর আমরা জানিও না। যদি আন্তরিকভাবে আইন মন্ত্রণালয় মনে করে যে একটা আইন তৈরি করবে তাহলে আইন এখনো করা যায়। রাষ্ট্রপতি সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রস্তাব থেকে রাষ্ট্রপতিকে এ নিয়োগ দিতে হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নিয়ন্ত্রিত সুদ হারেও মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের। প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে সুদ থেকে আয় কমলেও বিনিয়োগ বাড়ায় বছর শেষে বেড়েছে ব্যাংকের মুনাফা। আয় বাড়ার শীর্ষে রয়েছে সিটি, পূবালী ও ডাচ বাংলা ব্যাংক, তবে কিছু ব্যাংকের কমেছে। করোনার কারণে 2020 সাল জুড়ে দেশে মন্দা ছিল ব্যবসা বাণিজ্যে। ঋণ বিতরণ যেমন কম ছিল, আবার করোনার কালে ঋণ পরিশোধে ছিল বিশেষ ছাড়। তার উপর এপ্রিল থেকে ঋণের সুদ হার কমিয়ে দেয় সরকার। এতে প্রায় সব ব্যাংকের সুদ থেকে নিট আয় কমেছে। তবে ট্রেজারি ব্যবসা ভালো হওয়ায় বিনিয়োগ থেকে আয় বেড়েছে। সব মিলিয়ে বছর শেষে নিট মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের। 32 ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে 2/3 ব্যাংকের মুনাফা বেড়েছে। সবচেয়ে বেশি মুনাফা করেছে সিটি ব্যাংক 401 কোটি টাকা। অন্যদিকে 11টি ব্যাংকের নিট মুনাফা কমেছে। আপনি যখন নিট মুনাফা দেখাচ্ছেন, তখন যদি এই নিট মুনাফার আমরা ডিস্ট্রিবিউট করে ফেলি, প্রফিটটা যদি আমরা ডিভিডেন্ড আকারে দিয়ে ফেলি, সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক ভবিষ্যতে যখন মোরাটোরিয়াম উঠে যাবে, ব্যাংক কিন্তু বিপদে পড়তে পারে। সুতরাং যদিও নিট মুনাফা হয়েছে, অপারেটিং প্রফিট হচ্ছে, নেট প্রফিট হচ্ছে, ব্যাংকগুলো মনে হচ্ছে ভালোভাবে অপারেট করছে, এটা হয়তো ঠিক, এটা ভালো দিক। বাট এই সংযত হয়ে যদি এটাকে আমরা পারসিভ না করি, তাহলে কিন্তু বিপদ হতে পারে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, গত বছর ঋণের বিপরীতে ভালো আয় হয়েছে। ঋণ খেলাপি হয়নি, তাই নিরাপত্তা সঞ্চিতি কম লেগেছে। এর ফলে মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। তবে সুদ হার কমে যাওয়ায় সার্বিকভাবে 2020 সালে ব্যাংকগুলোর নিট মুনাফা কমে হয়েছে 4,660 কোটি টাকা, যা 2019 সালে ছিল 6,980 কোটি টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে ইসলামপুরে নিখোঁজের 5 দিন পর 3 মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 12টায় ঢাকার মুগদার একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হল উপজেলার সর্দারপাড়া গ্রামের মিম আক্তার, সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনিরা এবং সূর্যবানু। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা জানায়, রোববার ভোরে মাদ্রাসা থেকে স্বেচ্ছায় ট্রেনে উঠে ঢাকায় যায় তারা। স্টেশন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে রিকশা চালককে শনাক্ত করা হয়। পরে মুগদা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এর আগে এই ঘটনায় বুধবার থানায় মামলা করেন নিখোঁজ মনিরের বাবা মোনার হোসেন। পরে দারুত তাকওয়া মহিলা কওমি মাদ্রাসা অধ্যক্ষ আসাদুজ্জামান সহ আটক 4 শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 3 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার শিমুলিয়া গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের শুকুর মাহমুদের ছেলে সাদেক বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় প্রতিবেশী শামীমের টর্চ লাইটের আলো পড়ে তার চোখে। এতে ক্ষিপ্ত হয়ে সাদেক শামীমকে লাঠি দিয়ে আঘাত করে। এই নিয়ে শামীমের স্বজনরা সাদেকের বাড়িতে অভিযোগ দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় সাদেকের পক্ষের 5 জন আহতকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নিলে বৃদ্ধা বানেসা ও আবু হানিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লক্ষ্মীপুর সদরে সুপারি চুরির প্রতিবাদ করা এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মোহাম্মদনগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলমের বাগান থেকে মেহেদি হাসান ও ওজিউল্লাহর ছেলে নাজিমুদ্দিন সুপারি চুরি করে। বিষয়টি জানতে পেরে মেহেদি হাসান এবং নাজিমুদ্দিনকে স্থানীয় দুলাল হোসেন জিজ্ঞাসাবাদ করে প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদি হাসান বৃদ্ধ দুলালকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয়রা মেহেদিকে আটক করে পুলিশে সোপর্দ করে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বরিশালে শুরু হয়েছে 100 শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ। ভূমি অধিগ্রহণ শেষে চলছে জমি ভরাটের কাজ। 17 তলা বিশিষ্ট এই হাসপাতালে আইসিইউ সহ থাকছে অত্যাধুনিক সব ব্যবস্থা। 2 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। বরিশাল শেরেবাংলা মেডিকেলে ক্যান্সার চিকিৎসায় যেসব যন্ত্রপাতি রয়েছে তার সবই প্রায় অচল। ফলে চিকিৎসা সেবা পাচ্ছে না এ অঞ্চলের ক্যান্সার রোগীরা। শুধু পরামর্শ নেওয়ার জন্য আমরা কি করতে পারি? এখন চিকিৎসা এইখানেও পাইতেছি না, ঢাকায়ও না, আর মুম্বাইতে যাইতে পারতেছি না। আমাদের যে থেরাপির দেওয়া হয় সেটা অনেক মেশিনই অকাল হয়ে বন্ধ হয়ে আছে। সেটা আমরা কাঙ্ক্ষিত সেবা না পেলেও সেটা বাধ্য হয়ে প্রাইভেটে যে আমাদের সেই থেরাপি দিতে হচ্ছে। প্রতি মাসে নতুন ও পুরাতন মিলে প্রায় 1000 ক্যান্সারের রোগী আসেন চিকিৎসার জন্য।
কিন্তু নানা সীমাবদ্ধতার কথা জানান হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান। ক্যান্সার চিকিৎসার একটা পার্ট যেটা রেডিওথেরাপি অর্থাৎ মেশিনের চিকিৎসা, ওই রেডিওথেরাপিটা 2015 সাল থেকে মেশিন নষ্ট আছে। ঢাকার বাইরে প্রায় অনেকগুলো জায়গাতেই একই সাথে নষ্ট হয়ে আছে এবং বরিশালেও সেরকম নষ্ট আছে। নতুন মেশিন না আসা পর্যন্ত এখন আর ওই চিকিৎসাটা দেওয়া যাচ্ছে না। এ সংকট নিরসনে 94 কোটি টাকা ব্যয়ে বরিশাল মেডিকেলের দক্ষিণে 2.5 একর জমিতে নির্মাণ হচ্ছে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল। 17 তলা বিশিষ্ট এ ভবনে আইসিইউ সহ থাকছে অত্যাধুনিক সব ব্যবস্থা। এটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের ক্যান্সার হাসপাতাল পূর্ণাঙ্গ ক্যান্সার হওয়ার ফলে এখানে আমাদের ডাক্তার থাকবেন, আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি সহ ক্যান্সার যাবতীয় চিকিৎসা হবে, যা রোগীরা এতদিন ঢাকায় গিয়ে করত। 2 বছরের মধ্যে শেষ হওয়ার কথা প্রকল্পের কাজ। 15 তলা হইল উপরে, নিচে হইলে 2টা বেসমেন্ট। নিচে ক্যান্সারের জার্ম ধ্বংস করার জন্য নিচে 2টা বেসমেন্টে মেশিন বসানো হবে। হাসপাতালটি চালু হলে তৈরি হবে ক্যান্সার সেবা সংশ্লিষ্টদের জন্য গবেষণার নতুন ক্ষেত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি 9,100 জন, নতুন আক্রান্ত 5,63,000-এর বেশি রোগী। এই নিয়ে মোট বিশ্বে প্রাণহানি 46,83,000 মানুষ, মোট শনাক্ত 22,77,00,000 রোগী। এছাড়া একদিনে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 1,858 জনের মৃত্যু হয়েছে। বিশ্বে গত এক সপ্তাহে করোনায় সংক্রমণ কমেছে 8%, মৃত্যুর হার কমেছে 4 ভাগ। এদিকে এক সপ্তাহে যুক্তরাজ্যে 4%, যুক্তরাষ্ট্রে 18% বেড়েছে করোনায় মৃত্যুর হার। যুক্তরাজ্য ও ওয়েলসে বৃহস্পতিবার থেকে 50-এর বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। গত 28 দিনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। এদিকে চীন সরকার জানিয়েছে দেশটিতে 100 কোটির বেশি মানুষকে 2 ডোজ টিকা দেওয়া হয়েছে। ইতালিতে কর্মস্থলে প্রবেশের জন্য শ্রমিকদের 15 অক্টোবর থেকে স্বাস্থ্য পাস দেখিয়ে প্রবেশ করার আদেশ দেওয়া হয়েছে। চীনকে রুখতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার নতুন নিরাপত্তা চুক্তির সমালোচনা করেছে চীন। এই 3 দেশের চুক্তিকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে এর নিন্দা জানিয়েছে চীন সরকার। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ঝাও লিজিয়ান বিবিসিকে জানায়, এই চুক্তির ফলে আঞ্চলিক শান্তি বিনষ্ট হতে পারে। এতে দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। এই চুক্তিকে শীতল যুদ্ধের মানসিকতা বলে সতর্ক করেছেন। এছাড়া দেশটির বিভিন্ন গণমাধ্যমেও চীনের বিরুদ্ধে ত্রিদেশীয় এই চুক্তির নিন্দা করেছে। অস্ট্রেলিয়া নিজে থেকেই চীনের শত্রুতে পরিণত হয়েছে বলে নিন্দা জানিয়েছে চীনের গ্লোবাল টাইমস পত্রিকা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাহারা অঞ্চলের প্রধান নিহতের দাবি ফ্রান্সের। বৃহস্পতিবার দেশটির সরকার দাবি করে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে আইএস প্রধান আবু ওয়ালিদ আল সাহরাউই। ফ্রান্সের সেনাবাহিনীর মন্ত্রী ফ্লোরেন্স পার্লি সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে আবু ওয়ালিদ হামলায় জখম হয়ে নিহত হয় এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক আহত হয়েছে। 2020 সালের আগস্টে আবু ওয়ালিদ 6 ফরাসি মানবাধিকার কর্মী, তাদের গাড়ি চালক ও গাইডকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি ফ্রান্সের প্রেসিডেন্ট মুখপাত্রের। আবু ওয়ালিদের নিহতের ঘটনায় শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2015 সালে আল কায়দা ভিত্তিক আফ্রিকার জঙ্গি সংগঠন মুরাবিতুন থেকে বের হয়ে সাহারায় তৈরি করেন আইএসজিএস। টি-20 বিশ্বকাপে দলের সুযোগ পেয়ে রোমাঞ্চিত তাসকিন আহমেদ পেস ডিপার্টমেন্টে অন্যতম ভরসা হয়ে ম্যাচ জেতানোর প্রত্যয় টাইগার তারকার। বিশ্বকাপে ধারাবাহিক হতে তার উন্নতির জায়গা দেখছেন পেস কোচ মাহবুব আলম জাকিব। ভালো করতে গতির সাথে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন তিনি। ফিরে আসার গল্পে তার সংগ্রাম নজর কাড়া। রোদে পুড়েছেন, ঘন্টার পর ঘন্টা জিমে ঘাম ঝরিয়েছেন। ফিটনেসের জন্য শত কষ্ট সয়ে তাসকিন এখন খাঁটি সোনা। ক্যারিয়ারের দ্বিতীয় পর্বে তিনি আরও পরিণত। প্রতিপক্ষের কাছে বড় পরীক্ষা। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সফরে সাদা কিংবা রঙিন পোশাকে তার পারফরমেন্স ছিল পেস আক্রমণের বড় বিজ্ঞাপন। কিন্তু ফরম্যাট যখন টি-20, তাসকিন যেন আড়ালে পড়ে আছেন। গত 3 সিরিজে 13 ম্যাচের মধ্যে 3টাই সুযোগ হয়েছে একাদশে। তারপরও বিশ্বকাপ পরিকল্পনায় ঠিকই টিকে গেছেন টাইগার স্পিড স্টার। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি আবার, আর আমি খুব এক্সাইটেড যে আমি খেলতে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। আর যদিও কন্ডিশনের কারণে ওইভাবে টি-20 লাস্ট 2টা সিরিজে রেগুলার ম্যাচ খেলতে পারিনি, কিন্তু একটা ম্যাচ, লাস্ট ম্যাচটা খেলা হয়েছে। আর সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি। দলের সবচেয়ে গতিময় বোলার তিনি, তবে ওটাই ছোট ফরম্যাটের জন্য যথেষ্ট নয়। বৈচিত্র্যের অভাব তাসকিনকে করেছে খরুচে, সাথে উইকেট তোলাতেও আছেন পিছিয়ে।
যাদের সাথে প্রতিযোগিতা সেখানে সবার নিচে তাসকিন। এবছর 5 টি-20তে মোটে 3 উইকেট, ইকোনমি 10-এর ওপরে, তুলনায় যথেষ্ট ভালো শরীফুল সাইফুদ্দিনের পরিসংখ্যান। প্রিপারেশনের জন্য যে আমরা 10 দিন পাচ্ছি এবং কিছু প্র্যাকটিস ম্যাচও পাবো হয়তো 3টার মতো। আর তাছাড়া টি-20 খেলাটাই এক্সিকিউশনের, তো যে মানে যেরকমই কন্ডিশন হোক সেরকমভাবেই আমাদেরকে প্ল্যান ওয়াইজ এক্সিকিউশন করতে হবে। যদি দেখা যায় যে কাটার কম ধরে তখন হয়তো ইয়র্কার বা লেন্থ বলের এক্সিকিউশনটা অনেক ইম্পর্টেন্ট হবে। আইসিসি ইভেন্টে থাকে স্পোর্টিং উইকেট, বিশ্বকাপের কন্ডিশন হতে পারে তাসকিনের জন্য প্লাস পয়েন্ট। বিশ্বমঞ্চে সাফল্যের মন্ত্র বাতলে দিয়েছেন তার গুরু। এখানে ভেরিয়েশনের অনেক অপশন আছে। টি-20 আপনার প্রত্যেক বলেই খুব ইম্পর্টেন্ট, সো প্রত্যেক বলেই ভেরিয়েশনের ইম্পর্টেন্সগুলো এখানে ফুলটাসের ভেরিয়েশন আছে, ওয়াইড ইয়র্কারের ভেরিয়েশন আছে, পেসের ভেরিয়েশন আছে, বাউন্সারের ভেরিয়েশন আছে। সো অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড আমার কাছে মনে হয় এই ভেরিয়েশনগুলোর উপর যদি সে আর একটু জোর দেয় ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে আরও ভালো করবে। ওমানে প্রস্তুতি পর্বে চোখ তাসকিনের। কোচ গিবসনকে সাথে নিয়ে তাসকিন তৈরি হবেন বিশ্বকাপ মিশনের জন্য। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপে দলের উপরে কোনো প্রভাব যেন না পড়ে সেজন্য দ্রুত নির্বাচন শেষ করতে চায় বিসিবি। দিনক্ষণ চূড়ান্ত হলে প্যানেল ও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী ঠিক হবে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে আকস্মিক কোনো সংকট এড়াতে বিশ্বকাপের দলে টিম লিডার রাখার পক্ষে বিসিবির এই সিনিয়র পরিচালক। টানা 2 সিরিজ শেষে ব্যস্ততা নেই বিসিবিতে, ক্রিকেটাররাও বিশ্রামে। দৃশ্যমান কাজ না থাকলেও বোর্ডকর্তা ক্রিকেটারদের সব মনোযোগ এখন টি-20 বিশ্বকাপে। সেরা প্রস্তুতি আর মানসিকভাবে ক্রিকেটারদের চাঙা রাখতে চায় বিসিবি। সেজন্য মাঠের বাইরের সবচেয়ে বড় কাজ নির্বাচন দ্রুত শেষ করার লক্ষ্য কর্তাদের। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। ধারণা করা হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে ইলেকশন করার চেষ্টা করা হচ্ছে, যাতে ওয়ার্ল্ড কাপের, যেহেতু অনেকে ওয়ার্ল্ড কাপে চলে যাবে খেলা দেখার জন্য, সেজন্যই প্রথম সপ্তাহে একটা ধারণা করা হচ্ছে যে হয়তো নির্বাচনে সেই সময়ের মধ্যেই পড়বে। কবে নির্বাচন, কবে ফর্ম জমা দেবে, ফাইনাল কবে উইথড্রলের ডেট থাকে, যেটা থাকে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করে, তো ধাপগুলি থাকে, সেগুলো জানিয়ে দিবে। জিম্বাবুয়ে সিরিজের পর থেকে দলের সাথে নেই টিম লিডার। বিশ্বকাপেও থাকবে কিনা নিশ্চয়তা নেই। মেগা ইভেন্টে দলের মধ্যে হঠাৎ কোনো সংকট দেখা দিলে সামলাবে কে? ক্রিকেটার কোচিং স্টাফের মধ্যে সমন্বয়ের জন্য যে কাউকে বড্ড দরকার। ইস্যুজ হয়ে যায় যেটা নাকি আমাদেরও থাকলে খুব সুবিধা হয় বোর্ড থেকে, তাহলে সরাসরি এগুলো সমস্যার সমাধান করা যায় খুব শীঘ্রই। এবং আমরা চেষ্টা করি টিমটাকে সবসময় একটা মোটিভেট করার জন্য। তো অনেক ধরনের ওই খেলার সিরিজের মধ্যে মোটিভেট ছাড়া অনেক কিছু ইস্যু থাকে, এগুলোকে আমরা প্রপারলি অ্যাড্রেস করা যায় খুব তাড়াতাড়ি। টিমের সাথে কিন্তু যোগাযোগ থাকবেই, সারা অনেকেই খেলা দেখতে যাবে, এখানে তো রেস্ট্রিকশন নাই। এইগুলো বিবেচনা করে মনে করা হয়েছে যে ওইখানে হয়তো না গেলেও হয়। টানা 3 সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে টাইগাররা যাবে বিশ্বকাপ মিশনে। ওমান ও আমিরাতের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারলে ভালো কিছু সম্ভব বলছেন জালাল ইউনুস। 2টা সিরিজ খেলেছি, এতগুলো 5টা 10টা আমরা সিরিজ ম্যাচ খেলেছি টি-20। তো টি-20 ম্যাচ খেলে এর চেয়ে বড় প্র্যাকটিস আর কি হতে পারে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গভর্নিং বডি ও ডেলিগেটদের অপসারণে ফিফার দেয়া প্রতিবেদনের জবাব দ্রুত দেয়া হবে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এবছরের স্বাধীনতা ফেডারেশন কাপ করার পরিকল্পনা বাফুফের। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করতে চায় প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। পুরনো মৌসুম শেষের আগেই নতুনের ডাক। বৃহস্পতিবার বেশ কিছু এজেন্ডা নিয়ে হয় বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা, যেখানে আলোচনার কেন্দ্রে ফেডারেশনের 21 সদস্যের গভর্নিং বডি ও ডেলিগেটদের অপসারণে ফিফার দেয়া প্রতিবেদন। আমরা কেন চালাচ্ছি সেটারও একটা কারণ ব্যাখ্যা করা, আর তারা কেন এটাকে ছোট করতে বলতেছে সেটা জেনেছি আমরা তাদেরকে যদি আমরা সঠিক কারণটা বোঝাতে পারি তাহলে তারা হয়তো স্যাটিসফাইড করতে পারলে হয়তো বলতে পারে এটাই রাখো, না হলে কিছু হয়তো কমাও। আশা করছি এই মাসের মধ্যেই আপনাদেরকে এইটা নিয়ে আপডেট দিতে পারবো। প্রিমিয়ার লিগে বাকি 2 ম্যাচ, তার আগেই স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর আশ্বাস মিলল পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানের কাছ থেকে। পাশাপাশি ফেডারেশন কাপ ও জানুয়ারির প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরুর চেষ্টা কর্তাদের, যদিও সভায় ভেন্যু নিয়ে আসেনি কোনো সিদ্ধান্ত। মুজিব শতবর্ষে আমরা অবশ্যই ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে আমাদের মৌসুম শুরু করব। ফার্স্ট উইক অফ জানুয়ারি 2022 আমরা আমাদের পেশাদার লীগ
আমরা শুরু করতে চাই। দ্বিতীয় বিভাগ ফুটবল বন্ধের ঘোষণা অবাক করা। কেন এই সিদ্ধান্ত তার ব্যাখ্যা দিয়েছেন সালাম মুর্শিদি। দ্বিতীয় যারা খেলে তাদেরকে তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপেবিলিটি দুটোকে দুই ভাগে ভাগ করে দেওয়া। কাউকে যদি আপনার স্ট্রেংথ বেটার থাকে তাকে প্রথম বিভাগে দিয়ে দেওয়া, যার একটু দুর্বল থাকবে তাকে তৃতীয় বিভাগ দেওয়া, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়টা দুই ভাগে বিভক্ত হবে। এদিকে নির্বাচন পরবর্তী প্রথম বার্ষিক সাধারণ সভা আগামী 30 অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানান বাফুফের সিনিয়র সহসভাপতি কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতে ইউরোপা লিগের খেলায় নাপোলির সাথে 2-2 গোলে ড্র করেছে লেস্টার সিটি। আরেক ম্যাচে জাগরেবের মাঠে 2-0 গোলে জয় পেয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেড। ম্যাচে মাত্র 9 মিনিটে লেস্টারকে লিড এনে দেন আয়োস পেরেজ। দ্বিতীয়ার্ধে হার্ভি বার্নস ব্যবধান দ্বিগুণ করেন। এরপরই ঘুরে দাঁড়ায় নাপোলি। 4 মিনিট পরই 1 গোল শোধ করেন স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। 87 মিনিটে দ্বিতীয় গোল করে দলকে সমতা এনে। চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি শাবকে জন্ম দিয়েছে দেশের প্রথম সাদা বাঘ শুভ্রা। মায়ের দুধ না পাওয়ায় গত বছর চিড়িয়াখানায় জন্ম নেওয়া বাঘের ছানা জো বাইডেনের মতো মানুষের কাছেই বেড়ে উঠছে শাবকটি। 6 মাস লালন পালনের পর খাঁচায় ছাড়া হবে শাবকটিকে। ছোট্ট কক্ষের একপাশে সাজিয়ে রাখা বিছানায় ঘোরাঘুরি করছে 21 দিন বয়সী বাঘের ছানা। গেল 26 আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শুভ্রার ঘরে জন্ম নেয় হলুদের উপর কালো ডোরাকাটা শাবকটি। জন্ম নেয়ার পর মায়ের দুধ না পাওয়ায় শাবকটিকে খাঁচা থেকে বের করে লালন পালন করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানায় গত বছর জন্ম নেয়া আরেকটি শাবককে বড় করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লালন পালন করা হচ্ছে এটিকেও। খাবার হিসাবে দিনে 6 বার 75 মিলিলিটার করে খাওয়ানো হচ্ছে ছাগলের দুধ। আনার পরে 21 দিনের মধ্যে প্রায় 15 দিনের মতন সামান্য একটু অসুস্থ ছিল, বর্তমানে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। গতবারে আমরা লালন পালন করছি জো বাইডেন, তো জো বাইডেন থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স অবশ্যই হয়েছে, যে এই জন্য আমাদের এবারকে অনেক ভালো সার্ভে করতেছি আমরা, যে কোনো সমস্যা হইতেছে না। 6 মাস নিজেদের কাছে লালন পালনের পর শাবকটিকে রাখা হবে খাঁচায়। কন্টিনিউ দুধ খাবে, 2 মাস পরে তাকে সলিড ফিড দেওয়া হবে। 6 মাস পর্যন্ত সে দুধ এবং খাবার খাইতে থাকবে, এর মধ্যে তার দুধের পরিমাণ কমতে থাকবে, মাংসের পরিমাণ বাড়তে থাকবে। 6 মাস পরে সে পূর্ণ স্বাবলম্বী হবে তার নিজের খাবার মতো করিয়া, তখন আমরা তাকে অন্য বাঘ যেগুলো আছে সেগুলোর সাথে আমরা তখন তাকে ছাড়ব। 2016 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া বাঘ এনেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেখান থেকে বংশবৃদ্ধির মাধ্যমে এখন বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 10টিতে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।